একবিংশ শতাব্দী পর্যন্ত বিশ্ব পেয়েছেন অনেক গুণী ব্যক্তি। আমরা বাংলাদেশের মানুষ অনেক সৌভাগ্যবান। এখানে আমরা আব্দুল মোমেনের মতো একজন গুণী মানুষ পেয়েছি, যিনি ছিলেন একজন সেলফ মেড পারসন। দেশব্যাপী সড়ক নির্মাণ, সেতু নির্মাণ সহ বহুবিধ নির্মাণ কাজের সাথে তার সংশ্লিষ্টতার ইতিহাস সৃষ্টি করেছে। তিনি নব প্রযুক্তির সাথে দেশকে পরিচিত করতে সহায়ক করেছেন। উল্লেখ্য যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্রেজিং কোম্পানি নেদারল্যান্ডের আইএসসি থেকে তিনি ড্রেজার আমদানি করেন এবং যার দ্বারা উনি ওনার নদী ড্রেজিং নাব্যতা উন্নয়ন এবং যুগান্তকারী ভূমিকা রাখেন। বিদেশি খ্যাতনামা অনেক প্রকৌশলী প্রতিষ্ঠান তার সাথে যৌথ উদ্যোগে পদ্মা সেতু, মেট্রো রেল প্রকল্প এবং অনেক বাংলাদেশের ইম্পর্টেন্ট কানেক্টিং রোড যেগুলি আছে সেগুলি নির্মাণ করার জন্য একটা যুগান্তকারী অবদান রেখেছেন। এবং শুধু তাই না, ওনার একটি যে স্বপ্ন ছিল সেটা হচ্ছে উনি যা কিছু করবেন নাম্বার 1 করবেন, এবং এই মাত্রা থেকে উনি কখনো পিছপা হননি। উনি এই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে উনি ওনার সম্পৃক্ততা করেন ফুড অ্যান্ড বেভারেজের সঙ্গে, খাদ্য ব্যবসার সঙ্গে করেন। সেখানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কোমল পানীয় কোকাকোলা কোম্পানি এবং বাংলাদেশের সব জনপ্রিয় ইগলু আইসক্রিম প্রতিষ্ঠা করেন, এবং সেটার সঙ্গে উনি পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজির দ্বারা এবং শ্রেষ্ঠ কোয়ালিটি কন্ট্রোল যে পলিসি এবং প্রসিডিওর সেটা মেনটেন করার জন্য শ্রেষ্ঠ মেশিনারিজ উনি সংগ্রহ করেন। সেই সঙ্গে ওনার আরও অনেক প্রতিষ্ঠান, যেমন ওনার ব্র্যান্ড ওয়েল, তারপরে ইগলু ফুড প্রোডাক্টস, যেমন ওনার ইগলু মিল্ক একটা বড় প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ যারা দুধের এই ব্যবসা করে বা দুধকে বিক্রি করে জীবন যাপন করেন, সেই সমস্ত মানুষকে উনি অনেক সহায়তা করেন এবং দুধকে প্রতিষ্ঠা করেন। তো আমি বলতে যাব সামগ্রিকভাবে যে আব্বার ব্যবসায়িক জীবনটা একটা সহনশীলতা, ওনার যে রেজিলিয়েন্সটা সেটা প্রকাশ পেয়েছে ওনার কার্যের মাধ্যমে, এবং সেই কার্যটা উনি করেছেন সবসময় একটার দিকে খেয়াল করেছেন, সেটা হচ্ছে উনি যা কিছু করবেন নাম্বার 1 করবেন, এবং যেটা করবেন সেটা যেন মানুষের উপকারে আসে এবং সেটা যেন জনসাধারণের উপকারে আসে, সেটা ওনার সবসময় ওনার লক্ষ্য ছিল। আমার বাবার একটা সবচেয়ে দিক ছিল, উনি সবসময় বলতেন সততা। ছোটোবেলা থেকেই উনি যে দিকটা ওনাকে সবচেয়ে বেশি, আমার পিতাকে আমি মনে করি যে ওনার কিছু গুণগত কিছু বৈশিষ্ট্য ছিল আমার আব্বার, এবং যেটা আমাদের শিখিয়েছেন আমার আব্বা, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করা, সততা এবং দূরদর্শিতা। উনি বুঝতে পারতেন আগে থেকে যে কোন কাজটা করলে সামগ্রিকভাবে দেশের উপকার হবে, এবং অনেক সময় উনি অনেক কাজ গভর্নমেন্টকে পরামর্শ দিতেন যে এইভাবে রোডটা বা এইভাবে কাজটা করলে দেশের জন্য ভালো হবে। তো এইটা হচ্ছে আমার আব্বার সবচেয়ে একটা বড় দিক, সেটা হচ্ছে উনি ফারসাইটেড, যেটা বলি, দূরদর্শিতা ছিল, এবং ওনার মধ্যে একটা রেজিলিয়েন্স কাজ করছে, সহনশীলতা কাজ করছেন। এবং তিনি সবসময় একটা চিন্তা বিশ্বাস করতেন সবসময়, সেটা হচ্ছে ইউজ অফ টেকনোলজি। আমি অবাক হই, আমি আব্বার দিকে যেটা অনেক সময়, যে আমরা মডার্ন এডুকেশন করে যেটা শিখতে পারছি আমরা, যে টেকনোলজি ইজ ওয়ান অফ দ্য এনেবলার টু সাকসিড, কিন্তু আমার আব্বা যেটা সেই সময় বুঝতে পারছেন যে সেরা প্রযুক্তি ব্যবহার করলে সেরা হওয়া সম্ভব। এই বিশ্বাস থেকে তিনি 40 বছর আগে, আমি বলবো 40 বছর আগে উনি যখন প্রথম কোকাকোলা বটলিংটা কিনেন, উনি তখন KHS জার্মানি, KHS পৃথিবীর শ্রেষ্ঠ মেশিন যারা তৈরি করেন ফর ফিলার লাইন বলে, এটাকে ফিলার লাইন বলা হয়। কোকাকোলা সফট ড্রিঙ্কস বা পানির যে কোম্পানিগুলো যারা বোতলজাত করতেছেন এখন পানি বা কোমল পানীয়, এই ফিলার লাইনটা উনি পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি থেকে উনি আনেন, বাংলাদেশে আনেন। এবং আমি মনে করি ওনার এই টেকনোলজির প্রতি ওনার যে শ্রদ্ধা, ওনার যে
অভিজ্ঞতা, ওনার যে কর্ম পরিকল্পনা, এই একটা দিক ছিল প্রযুক্তিকে ইউজ করা ফর বেটার রেজাল্টস ইন দ্য বিজনেস। আমার এখনো স্পষ্ট মনে হয় যে আমরা শৈশবের দিনগুলোতে আমি আমার আব্বার সঙ্গে খুব ক্লোজ ছিলাম, আমার ছাত্র জীবন থেকে খুব ক্লোজ ছিলাম। মাঝখানে আমার 15 বছর যখন দেশে বাইরে চলে যাই, আবার ফিরে আসি, আমার একটা লম্বা সময় আব্বার সঙ্গে কেটেছে। এবং সেই সুবাদে আমি বলতে চাই যে আমার আব্বা সঙ্গে আমার সবচেয়ে একটা মধুর একটা সময়, সেটা হচ্ছে উনি যখনই দিন শুরু করতেন, উনি প্রথমেই আমাকে জিজ্ঞেস করতেন যে তোমার আজকের কাজের পরিকল্পনাটা কী, আজকে তোমার চিন্তা, আজকে কী কাজ আছে। উনি আমার ডাকতেন সবসময়। তো আমি সবসময় চিন্তা করি যে আমার আব্বা সবসময় মনে করতেন যে একটি মানুষ যখন ভালো প্ল্যান বা চিন্তা করতে পারে, কাজটা বুঝতে পারে, তখন ভালো কাজ করতে পারে। এই বুঝতে পারা এবং করতে পারা, এই দুইটার মধ্যে সম্পর্ক আমি আব্বার কাছে দেখছি। আমি সবসময় যে আমাদেরকে আব্বা সবসময় এই জিনিস দিকে সবসময় উনি ফোকাস করতেন। ঈদের সময় আমার আব্বা সবসময়, আমরা ভাই বোন আমরা একসঙ্গে ছিলাম, এবং আমার 2 ভাই এবং আমার আব্বা, আমরা সবসময় ঈদের নামাজ একসঙ্গে পড়তাম আমরা। এবং আমাদের একটা বিশেষ একটা উপলক্ষে আমরা সবসময় ঈদের সময়, আমাদের প্রতিবেশী ছিলেন আমাদের আব্বা, সবসময় আমাদেরকে নিয়ে প্রথমে নামাজ থেকে ফেরার পথে আমাদের পাশে থাকতেন। ব্যারিস্টার খায়ের সাহেব থাকতেন আমাদের শুটিং ক্লাবের পাশে। তো সবসময় ওনার বাসায় যেতাম আমরা, এবং ওনার সঙ্গে আমরা কুশল বিনিময় করতাম। তো এইটা দিয়ে আমাদের আব্বা এবং পাড়া প্রতিবেশী আরও ছিলেন। যখন নামাজ পড়তাম আমরা, নামাজের মধ্যে আব্বা আমাদেরকে অনেক মুরব্বীদের সঙ্গে পরিচয় করে দিতেন। এবং এই একটা হৃদ্যতা দেখছি আমার আব্বার সঙ্গে, যেটা দেখছি ঈদের সময় এবং বিভিন্ন ঘটনায়, আব্বা সবাইকে খুব সহজভাবে, খুব আত্মিকভাবে সবাইকে এক করে নিতেন। এটা ওনার একটা বিরাট বৈশিষ্ট্য ছিল। এবং আমার জানা নাই যে আমার আব্বার এই দীর্ঘ 84 বছর বয়সে এক লোককে আমি শুনতে পারি নাই যারা আমার আব্বাকে কোনো খারাপ মন্তব্য করার জন্য। তো আমি মনে করি যে আমার স্মৃতি, বাবার সঙ্গে ছোটোবেলা এবং যে স্মৃতি বলবো আমি, একটা বড় স্মৃতি হচ্ছে যে উনি মানুষকে সম্মান করতেন, উনি গরিব ধনীদের ভেদাভেদ করতেন না, উনি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতেন। তো এই স্মৃতিটা আমি সবসময় মনে রাখবো আমার আব্বার। এবং উনি যে খুব একজন সাধারণ মানুষের মতো উনি জীবনযাপন করতেন। এই স্মৃতি আমি সবসময় মনে করি যে আমার আব্বা যত বড়ই মানুষ ওনাকে বলেছে, উনি যত বড় হইতে পেরেছেন জীবনে, ওনার এক জীবদ্দশায়, ইন ওয়ান লাইফ টাইম, কিন্তু ওনার চলাফেরা কাজে উনি কখনো সেটা প্রতিমানক হতে দেন নাই। উনি সবসময় সাধারণভাবে উনি জীবনযাপন করছেন। আমার আব্বা কখনো আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেন নাই। আমার আব্বা সবসময় আমাদেরকে উপদেশ দিতেন, যেটা ছিল কঠোর পরিশ্রম করা, নিয়মিত নামাজ পড়া, সৎ চরিত্রবান হওয়া। এবং উনি বলতেন যে তুমি যদি সৎ হও, তোমার যদি কমিটমেন্ট থাকে, তুমি অনেস্টি থাকে, তোমার যদি পারসিভিয়ারেন্স থাকে, তুমি সাকসেসফুল হবাই একদিন। তরুণ যখন পড়াশোনা করি বা যখন আমি ছাত্র জীবন, যখন স্কুলে পড়াশোনা করি, আমি খুব বেশি খেলাধুলা পছন্দ করতাম। তো খেলাধুলা নিয়ে আমাকে উৎসাহ দিতেন। এবং সেই সঙ্গে আমার পড়াশোনার ব্যাপারে উনি আমাকে, যেখানে পড়াশোনা করলে আমার ভালো হবে সেইভাবে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন। এবং আমি বলবো যে আমার আব্বা
এবং আমার মাতা আমার আম্মার কথা বলবো এখানে, এই দুজনেরই একটা বিশেষ অবদান আছে আমাদের পিছনে, এই পড়াশোনা এবং আমাদের কেরিয়ারকে গড়ার পিছনে যতটুকু করতে পারছি আমরা এ পর্যন্ত, দুজনেরই অবদান আছে এখানে। আমার আব্বা কিন্তু জীবনের প্রথমে খুব কষ্ট করে, উনি সারাটা জীবন খুব পরিশ্রম করে এবং যুদ্ধ করে, যে বলি ওনার জীবন যুদ্ধের জীবন। কারণ উনি 9 মাস বয়সে উনি পিতাকে হারান এবং উনার কোনো আমার দাদিকে নিয়ে উনি একা ওনার শৈশব কৈশোর সমস্ত জীবন পার করেন। কিন্তু সমস্তটা ক্ষেত্রে আব্বাকে অনেক কষ্ট করতে হয় এবং সেই সঙ্গে যখন উনি ব্যবসায় পদার্পণ করেন, মাত্র 70 টাকা ওনার পকেটে ছিল এবং উনি গভর্নমেন্টের সেই সময়কার সার্ভেয়ার পরীক্ষায় প্রথম হন, কিন্তু বেশি দিন আর চাকরি করেননি, উনি ব্যবসাটাতে আসেন। শুধু 70 টাকা পকেটে ছিল, সেই 70 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, কাজ শুরু করেন। কিন্তু তার এই কাজের মধ্যে, এই ব্যস্ততার মধ্যে উনি যেভাবে ওনার ব্যবসাকে বিকশিত করেছেন, সেটার একটা বড় জিনিস আমি মনে করব, সেটা হচ্ছে এই ব্যস্ততাকে উনি ব্যস্ততা মনে করেন নাই। এই ব্যস্ততা ছিল ওনার জন্য একটা দিক নির্দেশনা, জীবনের একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছার একটা প্রয়াস, একটা সংগ্রাম, একটা দিক জয় করার একটা ওনার প্রবল মনের ওনার একটা শক্তি, যে উনি কখনো মনে করতেন না যে দুনিয়ার এই বৈষয়িক এই সব দিয়ে উনি বড় হইতে। উনি মনে করতেন যদি ওনার একাগ্রতা থাকে, সততা থাকে, ওনার যদি সৎ চিন্তা থাকে, উনি বড় হবেনই। এবং ব্যবসায়ী ব্যস্ততা, এই ব্যস্ততাকে উনি আরও সাদরে গ্রহণ করেছেন এবং সেই কারণেই একজন ব্যক্তির একক জীবনে এত করা সম্ভব হয়েছে। তো আমি এটাই বলবো যে ওনার ব্যস্ততাকে আমরা যেভাবে দেখেছি আমার আব্বাকে, যে সেটা হইল একজনকে অনুসরণ বা ইমিটেট করার মতো ব্যস্ত দেখেছি আমি আব্বাকে। উনি কোনো ক্লান্ত মনে হয় না ওনাকে। আমার আব্বার সঙ্গে আমার অনেক ঘটনার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা, আমার আব্বা আমাকে একটু উপদেশ দিয়েছেন সবসময়, সেটা হচ্ছে যে তুমি সবসময় সৎ থাকবা এবং চরিত্রবান থাকতে হবে তোমাকে সবসময়, এবং তুমি যেন এমন কোনো কাজ না করো যে তোমার কাজের দ্বারা মানুষ বাংলাদেশ বা আমাদের মুসলমান সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন। আমার একটা ঘটনা সবসময় মনে হয়, সেটা হচ্ছে যে আমি যখন বস্টনে পড়াশোনা করি, এটা পৃথিবীর একটা পড়াশোনার জন্য শ্রেষ্ঠ জায়গা, সেটাও আমি মনে করি আমার পিতা মাতার অবদান অনেক এখানে আমার পাঠানোর ব্যাপারে। তো আমি যখন পড়াশোনা করি, আমি কখনো ভাবি না যে আমার মনে সবসময় ছিল যে পড়াশোনা ভালোভাবে করব এবং পড়াশোনার সঙ্গে আমার আরও যাবতীয় আমার যে অভ্যাস, যেমন আমার খেলাধুলা, শারীরিক কায়িক জিমনেশিয়ামের মাধ্যমে শরীরকে ঠিক রাখা, নামাজ পড়া, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে আমার যেমন বাংলাদেশকে প্রমোট করার জন্য যে কাজগুলি করতাম সেগুলি করতাম আমি। কিন্তু কোন এক সময়ে আমি যখন বস্টন থেকে পাশ করে যখন আমি হায়ার এডুকেশনের জন্য আমি যখন আমার প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমারই একজন খুব প্রফেসর, যিনি পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি MIT যাকে বলি আমরা, সেই ইউনিভার্সিটিতে আমাকে পড়ার জন্য উনি আমাকে ইনভাইট করেন এবং সেইভাবে আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেন। এবং ওনার আন্ডারে আমি MIT-তে ছাত্র জীবনে আমি আন্ডারগ্রেড থাকা অবস্থাতেই আমি বেশ কয়েকটা সেমিস্টারে আমি ওনার
টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো আমার এমআইটিতে পড়া একটা বড় ভাগ্যের ব্যাপার। পৃথিবীর দ্য মোস্ট প্রেস্টিজ ইনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। তো আমি এখানে ক্লাস শুরু করি, স্লোন স্কুল অফ ম্যানেজমেন্টে ক্লাস শুরু করি এবং ওই প্রফেসরের আন্ডারে পিএইচডি করার জন্য মনোনিবেশ করি আমি। তো আমি ক্লাস করতে থাকি। তো কোনো একটা সময় আমার আব্বা আমাকে দিন ফোন করেন। ফোন করে আমাকে বলেন যে, আমার ডাক নাম ছিল হিটু। তিনি বললেন আমাকে যে, আচ্ছা হিটু, তুমি জানো তোমার তুমি যেখানে আছো এখানে একটা ইউনিভার্সিটি আছে নাম হার্ভার্ড। তো এইটা নাকি খুব ভালো ইউনিভার্সিটি। তুমি আচ্ছা আব্বা বলেছেন আমি জানি সম্বন্ধে। তো এইটাতে দেখো তো, এটা জাস্ট একটু কথা বলেন আমাকে যে তুমি দেখো তো এটা একটু। তো এটা বলার পরে আমি তখন, আমার এখন মনে আসে, তখন আমি দুপুরবেলা আমি ক্যাম্পাসে ছিলাম, আমি এমআইটির ক্যাম্পাসে ছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে আমি হার্ভার্ডে যাই। তখন আমি গিয়ে আমি অ্যাডমিশনের কথা বলে আমি জিজ্ঞাসা করি যে অ্যাডমিশনের সিস্টেমটা কী হবে এখানে। তো কথা বলার পরে যাই হোক, আমি দীর্ঘ 3 মাস পরে আমি অ্যাপ্লিকেশন জমা দেই। তা আল্লাহর কী ইচ্ছা দেখেন, আমি ঠিকই 1 বছর পরে আমি আমার মেসেজ পাই যে হার্ভার্ড ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করেছে সেই সময়। তো আমি সবসময় মনে করি আমার জীবনের একটা, যদি বলি টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ ইন একাডেমিয়া, অ্যাটলিস্ট একাডেমিক লাইফে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে, আমি এমআইটি থাকতে পারতাম। এমআইটি পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি। যে আমি জীবনে এই এমআইটি এবং হার্ভার্ডে যে 2টা বেস্ট স্কুলের যে একটা এক্সপিরিয়েন্স, আমার যে একাডেমিক লাইফে যে আমার একটা এক্সপোজার হয়েছে আমার জীবনে, আমি মনে করি আমার আব্বার যে ওনার দূরদর্শিতা, যে বললাম শুরুতেই, যা কেউ নাম্বার 1, আব্বা চিন্তা করছেন যদি আমি হার্ভার্ডে যাই পড়তে পারি, পৃথিবীতে একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আমার ফিল্ডে যেটা, সেখানে পড়ার সুযোগ হয়েছে আমার। এবং আমি আমার আব্বাকে আমি আব্বাকে সব শুনতে মনে করছি যে আমার আব্বা, যে উনি সারা জীবন এটা ওনার জন্য একটা বড় একটা উনি ব্লেসিং মনে করতেন যে আমি এখানে পড়তে পারছি। তো আমি বলবো যে আব্বার এই ঘটনা, এবং উনি সবসময় বলতেন আমি পারবো কি না। ইভেন আমি যখন ব্যবসা জীবন আমি আসি, তখনই বলতেন আমাকে যে হিটু, এত টাকা আমাদের লোন, এত বড় ব্যবসা, এত লোন হয়ে গেছে আমাদের, তুমি পারবে কিনা চালাই দিতে, পারবে কিনা তুমি। তো উনি সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এইভাবে যে আমি পারবো কি না। তো উনি পারবো কি না এটি আমাকে এখনও আমার এই বয়সে এটি আমাকে ড্রাইভ করে, যে আমার আব্বা, যে যেহেতু আমার সৎ নিয়ত আমার আছে, আমি মনে করি যেহেতু আমি মানুষের ভালো করতে চাই। এবং আমার আব্বা সবাই বলতেন যে মানুষকে সম্মান করা, মানুষের প্রতি খেয়াল করা। আমি মনে করি এইটি আমাকে আব্বার ছোটোবেলা একটি আমি শিক্ষা মনে করি আব্বার আমার হায়ার এডুকেশন লাইফে, আমার কর্মজীবনে আমি মনে করি ওনার ছোট্ট একটা সাধারণ একটা কথা, যে পারবো কি না আমি, তুই পারবি কি না। তো এইটি আমাকে মনে করি যে একটা আদর্শ আমার আব্বার, যে উনি কখনো আমাকে চাপিয়ে দেন না, উনি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন, সবসময় আমাকে উপদেশ দিয়েছেন এইভাবে, যেটা আমাকে চলার পথে একটা পাথেয় হিসাবে আমাকে কাজ করেছে আমার জন্য। এটা একটা আমি মনে করি খুব একটা কঠিন প্রশ্ন। আমি মনে করি না কোনো সন্তান বাবাকে মূল্যায়ন করতে পারে ইন রিয়েল সেন্স। এইটা একটা প্রশ্ন, আমি মনে করি এটা অসাধারণ প্রশ্ন। উত্তরটা অসাধারণ। সেটা হচ্ছে ফাদার ইজ অলওয়েজ, একজন পিতা ইজ নট কম্পারেবল, পিতা পিতেই থাকেন। তো উত্তরটা আমি বলতে চাই যে আমার আব্বারকে মূল্যায়ন করতে হলে আমাকে, সেটা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একজন গর্বিত পিতা যিনি সন্তানদেরকে উপদেশ দিয়েছেন একটাই, যে যা কিছু করো সেটা হইতে হবে নাম্বার 1, এবং কখনো ব্যবসার ভিতরে ভেজাল না দেওয়া, মানে ভিতরে ব্যবসার মধ্যে চুরিভাবে অন্যায় না করা, পরকে না ঠকানো, অ্যাট দ্য সেম টাইম সেই ব্যবসার ভিতরে যা কিছু করব
সেটা হইতে হবে নিজের মূল্যবোধ এবং নিজের বিবেককে প্রশ্ন করে কাজটা করা। এবং ওনার মূল্যায়ন করতে গিয়ে বলবো আমি যে আমার আবার মূল্যায়ন এটাই হবে যে একজন ব্যক্তি উনি নিদর্শন দিয়ে রেখে গেছেন যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে কখনো অন্যায়ের সঙ্গে মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। মূল্যায়ন এটি সাধারণ মূল্যায়ন যে ওনার জীবনটা হচ্ছে একটা এক্সাম্পলারি লাইফ, যে সাধারণভাবে চলাফেরা, সাধারণভাবে থেকে দুনিয়ার মহৎ কাজ শ্রেষ্ঠ কাজ করা যায়। এবং উনি হচ্ছে এটি ওনাকে মূল্যায়ন করা যে একটা টেস্টেড রিপ্রেজেন্টেড রিমার্কেবল লাইফ, যেটা হচ্ছে যে সহনশীলতাটা, যে আমি বলবো সহনশীলতা যেটা সবচেয়ে বেশি প্রয়োজন একটা মানুষের উন্নতি করার পিছনে, শুধু জ্ঞান না বা শুধু বই পড়া না, এই যেটা আমি যদি বলি রেজিলিয়েন্স, এই সহনশীলতা আমি মনে করি আমার আব্বাকে জীবনে শ্রেষ্ঠ হওয়ার ওনার ফিল্ডে সাহায্য করেছেন। এবং আমি একটা তো বলবো আজকে, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো সেটা মূল্যায়ন করবেন আমার আব্বাকে, ওনাকে মূল্যায়ন করে গেছেন একজন খুবই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এই দেশের, আমাদের প্রয়াত এম সাইফুর রহমান, আমাদের অর্থমন্ত্রী ছিলেন। আমার আব্বা যখন সিলেট এয়ারপোর্টে কাজ করেন, সিলেট এয়ারপোর্টে যখন এয়ারপোর্ট তৈরি করেন, একদিন সাইফুর রহমান সাহেব এয়ারপোর্ট দেখতে যান, কাজ দেখতে যান। তো কাজ দেখতে গেলে উনি কনসালটেন্টদের জিজ্ঞাসা করেন, মিস্টার কনসালটেন্টস, তোমরা যে এয়ারপোর্ট করছো আমাদের দেশে, তোমরা আমাদের মান বা তোমরা যেখানে এয়ারপোর্ট আয়োজন করেছো আমাদের মান কী মনে হয়? তো কনসালটেন্ট বললেন, হ্যাঁ আমরা তো এয়ারপোর্ট ইন্ডিয়ায় করেছি, আমরা সেলেশিয়া এয়ারপোর্ট করেছি, অনেক এয়ারপোর্ট করেছি আমরা। তো তোমার দেশেও যত সুন্দর কাজ করতে পারে এটা তো আমাদের ধারণা ছিল না, তোমার এয়ারপোর্ট খুব সুন্দর হয়েছে। তখন উনি সাহেবের সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, উনি আমার আব্বাকে ডাকতেন, এই কালো ছেলেটা কোথায়? আব্বা তখন খুব ইয়াং ছিলেন, আবার দেখতে কালো ছিল আব্বা। তুমি বলে উনি কোথায়, মনে করে ডাকো। আব্বাকে ডাকলেন, তা উনি আব্বাকে বললেন যে শুনো, তুমি এত ভালো কাজ কীভাবে শিখলা, তোমার কাছে কীভাবে কাজ শিখল? আব্বা উত্তর দিলেন, এটি আব্বার মূল্যায়ন। উনি উত্তর দিলেন যে if you are honest and if you are sincere, honest and sincere, God will guide you how to do the best work. So this is the motto. আমি মনে করি যে আব্বার জীবনটা সিম্পল ছিল, কিন্তু উনি কাজ করে গেছেন, অনেক কঠিন বড় মহৎ কাজ করে গেছেন। উনি নিজেকে খুব একা ভাবতেন, আমার যেটা অনেকে বুঝেন না, আমি ছেলে হিসেবে বুঝতে পারি। উনি যে একা বড় হয়েছেন এবং আমার দাদু কিনে বড় হয়েছেন, খুবই একটা উল্লেখযোগ্য দিক যে আব্বা নিজেকে সবসময় দেখেছেন যে ওনার গাইডেন্স বা মুরব্বি যারা আছেন বা ওনাকে যে সাপোর্ট দিবেন, এরকম একটা সাপোর্ট ওনার প্রয়োজন। এবং উনি সেই কারণে নিজেকে বড় বড় পজিশনের সঙ্গে জড়িত করার জন্য একটা দিক ওনার যে কাজ, সেটা হচ্ছেন উনি বাংলাদেশের একটা বড় ক্রীড়ানুরাগী ছিলেন। উনি খেলাধুলা খুব, এখনও আমি দেখেছি অনেক বড় বড় প্লেয়ার যারা আমরা সময় যারা খেলেছেন আমার সময়ে, সালাম মুর্শেদি, বাদল রায়, কাইসার হামিদ, রকিবুল হাসান, ক্রিকেটার মানুষ রকিবুল হাসান, এই ধরনের বড় বড় ক্রিকেটার ফুটবলাররা এখনও বলে যে উনি যেইভাবে মহরম ক্লাব চালিয়েছেন, ওনাকে বলেছেন স্বর্ণযুগ, সেই যুগ আর আমরা দেখি না এখন আর। এবং আমার আব্বা 10 বছর মহরম স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান ছিলেন। এবং মহরম স্পোর্টিং ক্লাব আমার আব্বার জীবদ্দশায় সবচেয়ে কৃতিত্বপূর্ণ একটা অধ্যায় ছিল। এবং উনি সবসময় খেলোয়াড়দেরকে এবং অর্গানাইজারকে উনি নিজে কাছে থেকে উনি ওনাদেরকে গাইডেন্স দিতেন এবং ওনাদেরকে উনি টেক কেয়ার করতেন। এবং এটা নিদর্শন হচ্ছে এখনও সেই সমস্ত খেলোয়াড়, আমার কথা মনে আছে, ডানা আপা বাংলাদেশ বেস্ট ব্যাডমিন্টন খেলতেন, ডানা চ্যাম্পিয়ন ছিলেন উনি, মহেশ ক্লাবে খেলেছেন, আমি আব্বার কথা এখনও বলেন।
তো আমি বলবো যে আব্বার এই একটা দিক ছিল খেলাধুলা, এবং উনি জীবনে যেখানে গেছেন, যেখানে কাজ করেছেন, যেখানে ওনার চিন্তা গেছেন, এখানে উনি স্কুল কলেজ মাদ্রাসা করেছেন, এবং গরিব মানুষদের জন্য কিছু করিয়ে রাখা যায়, এইটা আমার আব্বার একটা বড় দিক ছিল, যে মানুষের উপর করার জন্য কিছু করে যাওয়া যায় কিনা সেটা সবসময় খেয়াল রাখতেন। তো যেখানে কাজ করেছেন এবং সেই জন্য ওনার দানশীলতা এবং মানুষের প্রতি ভালোবাসা, এই সব সময় তাকে আলাদা করেছে সবসময়। আমি মনে করি এই বেসিক জিনিসগুলো, দানশীলতা এবং মানুষের ভালোবাসা, এবং এই জন্য উনি একটা জীবনের শেষে একটা আব্দুল মোনেম ফাউন্ডেশন করেছেন। এই ফাউন্ডেশনের ভিতরে উনি অনেক স্কুল কলেজ, গরিবদের জন্য দাতব্য চিকিৎসালয়, ডায়ালিসিস সেন্টার, আমার এখনও মনে আছে আমাদের খুবই একজন সম্মানিত ফিজিশিয়ান বাংলাদেশের হিস্ট্রিতে, আমাদের যে ডায়ালিসিস সেন্টার করেছে আমাদের এই ডক্টর জাফরুল্লাহ সাহেব, ডক্টর জাফরুল্লাহ, ওনাকে দিয়ে আব্বা আমাদের একটা ডায়ালিসিস সেন্টার করেন, যে গরিব মানুষের জন্য সবচেয়ে কম পয়সায় 1500 টাকায় ডায়ালিসিস করা যায়। এটা যুগান্তকারী দিক করেছেন আব্বা। আব্বার ইচ্ছা ছিল আরও যে উনি কার্ডিওলজি এবং বেস্ট সেন্টার তৈরি করবেন। সেই জন্য আমার যে বোন ডাক্তার ডক্টর ফারহানা মোনেম, এখানে শেষ করব, ওনাকে দিয়ে আব্বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেহেতু আমার বোনের মেডিকেল ডিভাইস বিজনেস আছে, যে ডাক্তার মানুষ উনি, পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি ফুজি, শিমাজু, এই সমস্ত কোম্পানির ভালো ভালো ডায়াগনস্টিক মেশিন উনি বাংলাদেশে চালু করেন বিভিন্ন জায়গায়। এই কোম্পানিকে উনি ধাপে ধাপে তৈরি করছেন আমার আব্বা কোম্পানিটাকে, এবং জীবনের সমস্ত পরিশ্রম, সমস্ত ওনার মেধা দিয়ে এই কোম্পানি তৈরি করেন। আমরা সবসময় বলি লাইট হাউস, একটা এক্সাম্পল দিই, লাইট হাউস এক্সাম্পল দিই। এই লাইট হাউস এক্সাম্পলটা হচ্ছে যে যত বড় বাধা আসুক, বিঘ্ন আসুক, বাধা বিঘ্ন যাই আসুক না কেন, ঝড় আসুক, দিস উইল গাইড আস থ্রু দি স্ট্রম অফ লাইফ অফ, এইটি হচ্ছে আমার আব্বার ইয়ে ছিল, গাইডিং ফোর্স, একটা টর্চ লাইট, লাইট হাউস। প্রতিটা কাজ করেছেন লাইক প্ল্যান্টিং সিড যেভাবে বপন করি আমরা, উনি এইভাবে একটা সিড বপন করে একটা কোম্পানি তৈরি করে গেছেন। প্রত্যেক কোম্পানি ওনার একটা প্রতিচ্ছবি, ওনার একটা চিন্তা ভাবনা, দিক নির্দেশনার প্রতিচ্ছবি প্রত্যেক কোম্পানি। এবং আমার আব্বা সবসময় বিশ্বাস করছেন যে ইফ ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি, যত বড় বাধে আসুক না কেন, যত বড় প্রতিকূলতা আসুক না কেন, ইউ উইল সাকসিড। এবং ওনার লিগেসিতে একটা কথাই যে বলবো আমি, যে ওনার সারা জীবনটা যদি আমি মনে করি যে হাউ হি হ্যাজ প্ল্যান হিজ হোল লাইফ, এটা হচ্ছে একটা আনশেকেবল পিলারের মতো, মানে স্তম্ভের মতো, মানে কোনো কিছু ওনাকে খেলাতে পারেন নাই। উনি পুরো জীবনটাকে, সমস্ত জীবনটাকে উনি একটা আনশেকেবল পিলার, স্ট্যান্ডিং টল, মানে এইভাবে ওনার ভ্যালুজ, ওনার রেসপেক্ট টু হিউম্যান বিংস, ওনার এথিক্স ইন বিজনেস ওয়াজ নট কম্প্রোমাইজেবল, আনম্যাচড, আনকম্প্রোমাইজড। কোনো কিছুর সঙ্গে উনি কম্প্রোমাইজ করেন নাই ওনার সরলতাকে এবং ওনার চিন্তাকে। কমিটমেন্ট ওয়াজ টু দ্য পিভোটাল পয়েন্ট। কোনো কমিটমেন্ট উনি ভঙ্গ করেন নাই, ওনার ক্ষতি হলে কম্য করেন নাই। তো এগুলি ছিল ওনার জীবনে একটা বড় প্রতিচ্ছবি। তো আমি মনে করি ওনার ভ্যালিউজ, ওনার লিগেসি, এগুলি হবে আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য, আমাদের এমের জন্য, একটা ভবিষ্যতের জন্য, একটা চলার পথের জন্য একটা পাথেয় হিসাবে কাজ করবে। ওনার সম্পর্কে একটা বই আমরা লিখছি, আশা করি আমার খালু আছেন সরকার মেহবুব,
তো উনি আমার সঙ্গে এই বইয়ের পরিশ্রমে আছেন। আমরা মনে করি শিগগিরই আমরা একটা বই উপহার দিব, যে আমার আব্বার জীবনটা যেভাবে উনি জীবনকে দেখেছেন বা চলার পথে যেটা যেটা তিনি পেয়েছেন, সেইটার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং দেশ গড়ার কাজে সহায়তা করে।